আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। এই তো 5-6 ঘন্টা আগে আপনি একটা ভিডিও বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেহেতু ইরান নিয়ে আপনি গবেষণা করেন, আপনার সেই বার্তাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেখানে আপনি বলছিলেন যে যুদ্ধবিরতির একটা ঘোষণা হয়তো এসেছে এবং কোন প্রেক্ষাপটে সেটা এসেছে তার একটা ধারণা আপনি দিলেন। আবার এটাও আমরা শুনতে পাচ্ছি ইউরেনিয়াম জব্দ করবে না এমন কমিটমেন্ট যদি ইরান করে, সেক্ষেত্রে ইরান হয়তো $2000 কোটি পেয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, যেটা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছিল। একটু বলবেন আসলে যুদ্ধবিরতি কি হলো আদৌ, কোন দিকে যাচ্ছে আসলে? আপনাকে ধন্যবাদ হেলাল ভাই এবং সৌরভ ভাই দুইজনকেই, সাথে সাথে একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। যুদ্ধবিরতি যা হয়েছে, যুদ্ধবিরতি বলতে কি, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালীতে তাদের যে প্রজেক্ট ফ্রিডম ছিল সেটা স্থগিত করেছে, আর মার্কো রুবিও ঘোষণা করেছেন যে যুদ্ধের অবসান হয়েছে, যুদ্ধ কনক্লুডেড, শেষ হয়েছে। তো প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হলো কিনা সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প আজকেই কিছুক্ষণ আগে তিনি আবার হুমকি দিয়েছেন যে আমেরিকা যে প্রস্তাবনা দিয়েছে 14 দফা প্রস্তাবনা, সেই প্রস্তাবনার ভিত্তিতে ইরান যদি চুক্তি না করে তাহলে আগের চেয়ে অনেক বেশি মারাত্মক আকারে ইরানের উপরে বোমা হামলা করা হবে। যতটা হামলা এর আগে হয়েছে তার চেয়ে অনেক বেশি মাত্রায়। তো যখন ইরানকে এরকম হুমকি দেয়া হয় তখন ইরান আদৌ আলোচনায় বসবে কিনা, চুক্তি তো পরের কথা, সেটাই তো একটা প্রশ্ন। আর যখন হুমকি দেয়া হয় তার মানে এই যুদ্ধবিরতিটা আসলে কতটুকু কার্যকর হবে বা কতটুকু রাখবে সেটা একটা প্রশ্ন। আফটার অল আমেরিকা যে কথা রাখে না এবং আলোচনায় বসার ভেতরে যে আবার হামলা করে বসবে না তার নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে আসলে আমেরিকাকে দিয়ে কোনো কিছু আশা ভরসা বিশ্বাস করার কোনো কারণ আমি দেখছি না। ইরানিরাও খুবই সতর্কতার সাথে দেখছে এবং যদি কোনো আলোচনায় যায় তাহলে তার আগে হয়তো নিশ্চয়ই এই কথা বলে নেবে যে ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকতে বলেন, তবেই আমরা আলোচনা আসবো, আদরের আলোচনা আসবো না। কারণ এটা ইরানি জাতি, তারা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত একটা জাতি মনে করে। সেই সম্মানিত জাতিকে যখন হুমকির মুখে চুক্তি করতে বা আলোচনার টেবিলে ডাকা হয় তখন তারা অসম্মান বোধ করে, এবং এইরকম অসম্মান বোধ করা অবস্থায় ইরানিরা আদৌ আলোচনায় বসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। খুব স্পষ্ট কথা। আজিব আলী হেলাল, কিছু জানতে চাইবেন আপনি? না, আমার ভাইয়ের সাথে আমি একমত যে যেহেতু পেন্টাগনের প্রধান উনি সেনকা দেখি বলছে যে $25 বিলিয়ন আমেরিকার নাকি এই যুদ্ধে খরচ হয়েছে। তারপরে এছাড়াও তারা এটা আবার বলে বিনিয়োগ, যুদ্ধের জন্য তারা বিনিয়োগ করেছে, জিততে পারলে তেল পাবে, সে বলছে তার খরচ হয়েছে। আর আমেরিকার সাথে ইনক্লাইন্ড যে সমস্ত 43টা অধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এ পর্যন্ত মার্কিন সেনা প্রায় 13 জনের উপরে বা 14 জনের মতো আপনার নিহত হয়েছে। এখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত আমি দেখলাম হয়েছে, আর বলছে যে ইউরেনিয়াম আপনার ইরান 12 থেকে 15 বছর যদি ইউরেনিয়ামের কার্যক্রম বন্ধ রাখে তাহলে ইরানের উপর যে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে এগুলো নাকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে তুলে নিবে, এবং ইরানের যে জব্দকৃত ডলার আছে $2 কোটি বা কত 2000 বিলিয়ন ডলার হবে, এগুলো এই টাকাটা সে ফেরত পাবে, এরকম একটা কথাবার্তা আমরা পত্রিকার মারফত শুনছি। তো ভাই যেটা বলছে এখনো আপনি অ্যাকুরেটলি বলতে পারেন না যে যুদ্ধ সমাপ্ত হয়ে যাচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ আগে মনে একটা বক্তব্য দিয়ে বলছে যে আমেরিকা আরো সামরিক শক্তি বাড়াতে চায় ওই অঞ্চলে, এবং ইরান বলতেছে আমরা একটা চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। এই দুইটা বক্তব্য যখন আপনি শোনেন তখন কিভাবে মনে করতে পারেন যে যুদ্ধটা আসলে বন্ধ হয়ে যাচ্ছে? যুদ্ধটা বন্ধ হলে সবচেয়ে বেশি আমরা লাভবান হতাম। আমাদের দেশের, আমাদের মতো যে সমস্ত দেশ এই বাণিজ্য পথটা ব্যবহার করে, আমাদের তেলের জন্য তাদের থাকতে হয়, আর এই যুদ্ধের ফলে শুধু এই যুদ্ধের ফলে যা মনে করেন ওয়াশিংটন বা তেল আবিব বা তেহরান কেঁপে উঠলো তা না, পুরো পৃথিবী কেঁপে উঠল। একদম। ভাই, আমি যেটা জানতে চাইছি, ইরানের যুক্তরাষ্ট্রের তো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন, এবং স্ববিরোধী কথা, এবং সবিরোধী না, পরস্পর বিরোধী একেবারে।
কিন্তু ইরানের অবস্থানটা কি এখন? মানে তারা ইরানের অবস্থান হরমুজের বিষয়ে তারা কোনো মানে তাদের সিদ্ধান্ত কি বদলাবে? একদম পরিষ্কার দুটো বিষয়ের কথা বলি। হেলাল ভাই যেটা ইউরেনিয়ামের ব্যাপারে বা পরমাণু কর্মসূচির ব্যাপারে বললেন, এবং আপনি যে হরমুজের ব্যাপারে যে বললেন, এই দুটো বিষয় আমি একটু টাচ করে যাই। সেটা হচ্ছে যে হরমুজের ব্যাপারে ইরান একদম পরিষ্কার করে বলেছেন, এবং ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বলা হয়েছে। শুধু তাই না, ইরানের সংসদে একটা আইন পাশ করা হচ্ছে, যে আইনের মাধ্যমে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতে থাকবে, সেখানে টোলিং সিস্টেম থাকবে, এবং হরমুজের ব্যবস্থাপনা পুরোটাই ইরানের হাতে থাকবে, এপাশে ওমানের হাতে থাকবে কিছু। আর হরমুজের অবস্থান বা হরমুজের অবস্থা কখনো আগের অবস্থায় ফিরে যাবে না, এটা ইরানের পরিষ্কার ঘোষণা। এই জায়গা থেকে সরবে না। এই কিন্তু কোন দেশের অবস্থান সমর্থন পাবে এক্ষেত্রে? হ্যাঁ, মানে এই জায়গায় চীন রাশিয়া সমর্থন করবে? এই জায়গায় সমর্থন পাওয়া বলতে কি, যে চীন রাশিয়ার সমর্থন পাবে, পাশাপাশি ওমান তো আছেই, আর অনেকের সমর্থন না পেলেও ইরান এটা করবে, কারণ তার যুক্তি যেটা সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী যেহেতু তার নিজস্ব ভূখণ্ডে তার জলসীমায় অবস্থিত, সেক্ষেত্রে সে করবে। এটা এতদিন করেনি, ভিন্ন কথা, এখন সে করবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে হরমুজ প্রণালীর যে কন্ট্রোল, তার সাথে আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপারে তাদের বিশেষ কোনো কিছু নীতি হবে, এবং আমেরিকা ইসরায়েলের সাথে যারা একদম খুব মিত্রতা বা এই যুদ্ধে অংশ নিচ্ছে, তাদের ব্যাপারেও নীতিটা অনেকটা ইসরায়েল আমেরিকার ব্যাপারে যেরকম নীতি গ্রহণ করবে ইরান, সেই সমস্ত মিত্র দেশ বা যারা আমেরিকা এবং ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইন, তাদের জন্য হয়তো আইনটা আরেক একরকমেরই থাকবে। তাদের জন্য টোলিং সিস্টেম তো থাকবেই, প্লাস জাহাজ যতগুলো যাবে তার জন্য কিছু করে ক্ষতিপূরণ ধরবে, এরকম কথা কিন্তু ইরানের পক্ষ থেকে বলেছিল। হয়তো এই সমস্ত জায়গায় কিছু প্লাস মাইনাস হবে, বাট হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতে থাকবে, এ ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত। তার মানে কি? শেষ ভাই, আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। জি। যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হয়েছে, কত বিনিয়োগ, কিন্তু ইরানের ক্ষয়ক্ষতির বিষয়ে কি স্পষ্ট কোনো ধারণা আমরা পেতে পারি? আজিম ভাই, আপনিও পরে এখান থেকে একবার দিন। আমি একটা কথা বলি যে আমার কাছে আপনি যেটা বললেন যে হরমুজের লিভারেজটা আপনার ইরান এবং কিছুটা ওমানের কাছে, আমার এখন মনে পড়ছে 1956 সালে সে সুয়েজ ক্যানেল ওয়ারের মতো, যেখানে ফ্রান্স, ইংল্যান্ড এবং ইসরায়েল মিলে মিশরকে আক্রমণ করেছিল। জামাল আব্দুল নাসের তখন ওই সুয়েজ ক্যানেলকে জাতীয়করণ করে নিয়েছিল। সুয়েজ ক্যানেলের টোটাল যে টোলগুলো উঠতো সব মিশর একাই পেত। ইরান কি সেই পথে হাঁটছে কিনা, যে হরমুজ প্রণালীকে জাতীয়করণ করে নিল, যে এখন টোটাল যত জাহাজ যাবে সব কিছু যাবে সবই ইরানের সম্পদ, হয়তো কিছুটা ছিটেফোঁটা ওমান পাবে। এরকম সুয়েজ ক্যানেলের কোনো ছায়া এখানে পাচ্ছেন কিনা? সিরাজুল ইসলাম। হেলাল ভাই, আমি আপনার কথাই আগে বলি, সৌরভ ভাইয়ের কথায় পরে আসছি। না, সুয়েজ ক্যানেলের মতো পরিস্থিতি বা আবহ বা পরিবেশ তৈরি হয়নি, এবং ওই রকম পথে যাবে না। এবং একই সাথে আমি বলবো যে 1956 সালে যে ঘটনা এবং যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি ছিল, এখনকার ঘটনা, প্রেক্ষাপট এবং পরিস্থিতি কিন্তু ভিন্ন রকম। শুধু ওই হরমুজ প্রণালী কেন্দ্রিক যে ঘটনা প্রেক্ষাপট তাই না, বিশ্ব রাজনীতি বা বিশ্ব কূটনীতি এবং বিভিন্ন দেশের সম্পর্ক যেগুলো, এগুলো সবকিছুতে একটা বিরাট বড় পরিবর্তন এসছে। তার বড় মাত্রায় বড় দাগে পরিবর্তন সেটা হচ্ছে যে রাশিয়া, চীন এবং ইরানের ভেতরে এই মুহূর্তে দারুণ একটা ঐক্য, এবং এই ঐক্যটা শুধুমাত্র ইরানের স্বার্থে না, রাশিয়া এবং চীন তাদেরই স্বার্থে। ইরান যদি মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে স্বাধীন সার্বভৌম না থাকে এবং ইরানের কর্তৃত্ব আধিপত্য যদি মধ্যপ্রাচ্যে ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে চীনের যে 50% তেল এই হরমুজ প্রণালীতে যায়, শুধু চীনের যত তেল ব্যবহার হয় তার আমরা একদম লাস্ট মিনিটে আছে, আপনি যদি একটু সোহরাব হাসানেরটাও একটু উত্তর দিয়ে দিতেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ইরানের হয়েছে। হ্যাঁ, তো হরমুজের ব্যাপারটা ঠিক এইভাবে থাকবে। আর ইরানের যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির ব্যাপারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধারণা পাওয়া যাবে না। তবে সবচেয়ে বড় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা হচ্ছে যে ইরানের অন্তত বিমানবন্দরগুলোতে ভালো রকমের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক লোকজন মারা গেছে, এবং বেসামরিক স্থাপনা, বিশেষ করে তেলের ডিপো, তারপরে তেলের রিফাইনারি,
ব্রিজ এইরকম, এবং ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মেডিকেল সেন্টার, ক্লিনিক এবং রেড ক্রিসেন্টের অফিস, এইরকম বেশ কিছু জায়গায় হামলা হয়েছে। এই ক্ষয়ক্ষতিগুলো বড় রকমের, কিন্তু এছাড়া যে নেতা বা মন্ত্রী, মিনিস্টার, সেনা কর্মকর্তা যারা মারা গেছে তারা তো গেছেই, কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি, যেমন আমেরিকার যে বিলিয়ন বিলিয়ন ডলারের যে রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, বিমান বা ঘাঁটি যেভাবে ধ্বংস হয়েছে, ইরানের ঠিক এইরকম ভাবে মারাত্মক ক্ষয়ক্ষতি তুলনামূলক কম। ইসরায়েল এবং আসলে আমেরিকা আমরা বেশি- দেখা যায় তো সম্পদের ক্ষতির চাইতে আসলে মানুষের ক্ষতিটা ইরানের বেশি হয়েছে, কারণ ইরানে বেশি হয়েছে অনেক এবং অনেক বড় বড় ইসরায়েল, নেতাকে তারা হারিয়েছে।